আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে, যেটা বর্তমান যে উচ্চ মাধ্যমিক সিলেবাস রয়েছে তাতে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য রয়েছে কবিতাটি। এই কবিতাটি পড়ার আগে কিছু প্রয়োজনীয় তথ্য আমরা আগে এই শেক্সপিয়ারিয়ান সনেট সম্পর্কে আমরা জেনে নেব। এই সনেট গুচ্ছটি, শেক্সপিয়ারের লেখা যে সনেটের যে কালেকশনটি, সেটি 1609 সালে মিস্টার থমাস থর্প দ্বারা প্রকাশিত হয়। 154খানা সনেট রয়েছে, যার মধ্যে পরিষ্কার দুটো ডিভিশন রয়েছে। একটা হচ্ছে প্রথম 126টা সনেটের ডিভিশন, যেখানে কিনা কবি কোনো একজন মেল ফ্রেন্ডকে, কোনো একজন তরুণ বন্ধুকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাগুলো লিখেছেন। এবং শেষের 28টা সনেট, যেখানে তিনি কোনো কৃষ্ণাঙ্গী মহিলাকে, কোনো ডার্ক লেডিকে উদ্দেশ্য করে কবিতাগুলো লিখেছেন। এই যে 154খানা সনেট, এই 154খানা সনেট কবি মিস্টার WH বলে কোনো একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে কবিতাগুলো লিখেছেন। তার বইয়ের যে প্রথম যে পাতা, সেখানে ডেডিকেটেড টু মিস্টার WH এই কথাটি লেখা রয়েছে সনেট গুচ্ছের প্রথমে। তো এই মিস্টার WH-কে এই বিষয়টি নিয়ে অসংখ্য বিতর্ক রয়েছে শেক্সপিয়ারের এই সনেট গুচ্ছ প্রকাশিত হওয়ার পর, যে বিতর্কের আজও পর্যন্ত কোনো অবসান ঘটেনি। তার সময়কালে বহু ব্যক্তি নিজেদেরকে মিস্টার WH বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন, কিন্তু এই বিতর্কটার কোনো অবসান ঘটেনি। যদিও আমরা যখন কবিতাটি পড়ব, আমরা একটু বোঝার চেষ্টা করব, একটু ভাবার চেষ্টা করব যে মিস্টার WH কে হতে পারেন। এটা আমরা আমাদের মতন করে একটা চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে, তিনি তার সনেট ফর্মে কিছু পরিবর্তন নিয়ে এসছেন। খুব সংক্ষেপে আমি বলছি, যেমন রাইম স্কেলের মধ্যে যদি আমরা দেখি, সেখানে উইলিয়াম শেক্সপিয়ার তিনি তার নিজস্ব একটি রাইম স্কেল তৈরি করেছেন, যেটা হচ্ছে AB AB, CD CD, EF EF এবং GG। এই রাইম স্কেলটির অর্থ কী? অর্থাৎ তিনি তার কবিতাগুলোকে, এই যে 14টা লাইনকে, প্রত্যেকটা সনেটের এই 14টা লাইনকে তিনি 4টে ভাগে ভাগ করেছেন। প্রথম 3টাকে বলা হয় কোয়াট্রেইন, আর শেষটাকে বলা হয় হচ্ছে কাপলেট। 4 লাইন করে এক একটি স্ট্যান্জাকে কোয়াট্রেইন বলা হয়। এরকম 3টে স্ট্যান্জা মানে 3 4 12 লাইন, আর শেষ যে দুটো লাইন, সেই দুটো লাইনকে বলা হচ্ছে কাপলেট। যে বৈশিষ্ট্যটা দেখা যায় সেটা হচ্ছে, এই যে কোয়াট্রেইনটা, ফার্স্ট কোয়াট্রেইনের যে ছন্দ মিল যদি আমরা দেখি, তাহলে দেখবো সেটা AB AB রয়েছে। কিভাবে এটা বুঝবো? আমরা যদি প্রত্যেকটা কোয়াট্রেইনের প্রত্যেকটা লাইনের শেষ যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডের উচ্চারণটা খেয়াল করি এবং সেটাকে যদি AB এরকমভাবে যদি আমরা নোটিফাই করি, তাহলে আমরা দেখব তার একটা নির্দিষ্ট বিন্যাস রয়েছে। যেমন ফার্স্ট কোয়াট্রেইন, এই কবিতাটি পড়ার আগে আমরা একটু দেখে নিই বিষয়টা। ফার্স্ট কোয়াট্রেইনে ফার্স্ট যে লাইনটা আছে, তার লাস্ট ওয়ার্ডটা হচ্ছে ডে। এই ডের সাথে থার্ড লাইনটা ফার্স্ট কোয়াট্রেইনে মে, একটা মিল রয়েছে, এটাকে আমরা এ ধরলাম। একইভাবে ফার্স্ট কোয়াট্রেইনের সেকেন্ড লাইন আর ফোর্থ লাইনের লাস্ট ওয়ার্ড দুটোকে যদি আমরা দেখি, টেম্পারেট এবং ডেট, সেখানে মিল রয়েছে, কিন্তু তাদের সঙ্গে ডে বা মেয়ের মিল নেই, তাই এটাকে আমরা ধরবো বি, অর্থাৎ AB AB এই একটা ফর্মেশন দাঁড়ালো। সিমিলারলি আমরা যদি সেকেন্ড কোয়াট্রেইনটা দেখি, সেকেন্ড কোয়াট্রেইনে দেখব ফার্স্ট লাইনের শেষ ওয়ার্ডটা হচ্ছে শাইন্স, থার্ড লাইনের শেষ ওয়ার্ডটা হচ্ছে ডিক্লাইন্স। অর্থাৎ সায়েন্সের সাথে ডিক্লাইন্সের একটা ছন্দ মিল রয়েছে, যেটা কিন্তু এর আগে ফার্স্ট কোয়াট্রেইনে আমরা দেখিনি। এটাকে আমরা ধরবো সি। এবং সেকেন্ড কোয়াট্রেইনের সেকেন্ড যে লাইনটা রয়েছে, তার যে শেষ ওয়ার্ডটা সেটা হচ্ছে ডিমড, এবং ফোর্থ লাইনের শেষ ওয়ার্ডটা হচ্ছে দেখো আনট্রিমড। অর্থাৎ ডিমডের সাথে আনট্রিমডের একটা ছন্দ মিল রয়েছে, এটাকে আমরা ধরবো ডি, যেটা আমরা এর আগে পাইনি এই ছন্দটা। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো AB AB CD CD। এবার আমরা যাই থার্ড কোয়াট্রেইনে। থার্ড কোয়াট্রেইনেও আমরা যদি খেয়াল করি, ফার্স্ট লাইনে তার শেষ ওয়ার্ডের যে উচ্চারণটা সেটা হচ্ছে ফেড, যেটা কিন্তু এর আগে আমরা পাইনি। একই রকমভাবে থার্ড কোয়াট্রেইনের থার্ড লাইনের উচ্চারণ শেড, শেষ ওয়ার্ডের উচ্চারণ।
এই ফেডের সঙ্গে শেডের একটা মিল আছে, অর্থাৎ ফেড আর শেড এটাকে আমরা ধরছি ই, আর সেকেন্ড যে লাইনটা রয়েছে থার্ড কোয়াট্রেন, থার্ড স্ট্যান্ডা যেটাকে বলতে পারি, তার যে সেকেন্ড লাইন, তার যে শেষ ওয়ার্ডটা রয়েছে সেটা দেখো ওয়েস্ট, এবং লাস্ট যে লাইনটা রয়েছে থার্ড কোয়াট্রেনের লাস্ট লাইন সেটা রয়েছে গ্রোয়েস্ট, অর্থাৎ সেকেন্ড লাইনের সাথে লাস্ট লাইনের একটা মিল রয়েছে, উচ্চারণগত মিল রয়েছে শেষ ওয়ার্ডে। এটাকে আমরা ধরছি এফ, অর্থাৎ এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ। এই থার্ড কোয়ার্ট্রেনে গিয়ে ব্যাপারটা দাঁড়ালো ইএফ ইএফ, এবং লাস্ট যে কাপলেটটা রয়েছে, শেষ যে দুটো লাইন, সেই দুটো লাইনকে যেটাকে কাপলেট বলা হয়, তার যে শেষ দুটো ওয়ার্ড রয়েছে সেটা আমরা দেখি সি এবং দি। এই সি এবং দি এর মধ্যে একটা উচ্চারণগত মিল রয়েছে, যেটা কিন্তু এর আগে আমরা পাইনি, অর্থাৎ এটাকে আমরা ধরবো জি জি ধরে। তাহলে পুরো রাইম স্কেলটা কী দাঁড়ালো? এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান রাইম স্কেল। এই রাইম স্কেলই তিনি বাদ বাকি যে সনেটগুলো আছে সেই সনেটগুলো লিখেছেন। এছাড়াও যেটা বলার, যেটা সাধারণভাবে দেখা যায়, সেটা হচ্ছে প্রথম যে তিনটে কোয়াট্রেন আছে সেই তিনটে কোয়াট্রেনে কোনো একটি বিষয়ের অবতারণা করা হয়, এবং লাস্ট যে দুটো লাইন আছে যেটাকে আমরা কাপলেট বলি, সেখানে প্রথম তিনটে লাইনে যে ডিসকাশনটা হয় তার একটা উপসংহার বা কনক্লুশন টানা হয়। এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের একটা বৈশিষ্ট্য। খুব সংক্ষেপে আমি বললাম বৈশিষ্ট্যটা। তাহলে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটে তিনটে কোয়াট্রেন থাকে, একটা কাপলেট থাকে, 3 4 12 প্লাস কাপলেটের 2 লাইন, অর্থাৎ 14 লাইনের কবিতা, 14 লাইনের সনেট, এবং তার রাইম স্কেল হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এবং শেষ যে দুটো লাইন যে কাপলেট, সেই কাপলেটে কি করা হয় না, আগের যে 12 লাইন, 3 4 12 লাইন, সেই 12 লাইনে যে বিষয়টার অবতারণা করা হয়েছে, যে বিষয়টা নিয়ে ডিসকাশন করা হয়েছে, তার সম্পর্কে একটা কনক্লুসিভ রিমার্ক, একটা উপসংহার জাতীয় একটা রিমার্ক টানা হয়। এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের একটা বৈশিষ্ট্য। আমরা আগেই বলেছি 126খানা যে প্রথম সনেট, সেই 126খানা সনেট কোনো একজন মেল ফ্রেন্ডকে, তরুণ বন্ধুকে উদ্দেশ্য করে লেখা, অর্থাৎ তার যে ফিজিক্যাল বিউটি বা তার সাইকোলজিক্যাল বিউটি, তার শারীরিক এবং মানসিক সৌন্দর্য, সেই শারীরিক এবং মানসিক সৌন্দর্যের প্রশংসা করে, সেলিব্রেশন করে কবিতাগুলো লেখা হয়েছে প্রথম 126টা সনেট। আর শেষ যে 28টা সেটা কোনো একজন ডার্ক লেডি তার রূপের বা তার সৌন্দর্যের প্রশংসা করে লেখা হয়েছে। তো আমাদের এটা সনেট 18, সুতরাং এটা প্রথম 126টা সনেটের মধ্যে পড়ছে। সুতরাং এটা কোনো একজন মেল ফ্রেন্ডকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। আমরা কবিতাটির মর্মস্থলে যাওয়ার আগে কবিতাটি লাইন বাই লাইন যে মিনিংটা দাঁড়ায়, বাংলা করলে যেটা দাঁড়ায়, আমরা সেটা আগে দেখে নেব। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই কবিতাটির ক্ষেত্রে শেক্সপিয়ারের সময়ে, শেক্সপিয়ারের লেখা এই কবিতাগুলোর মধ্যে, ইভেন তার নাটকগুলোর মধ্যেও আমরা কিছু ওল্ড ইংলিশের ব্যবহার দেখতে পাই। যেমন ইউ ওয়ার্ডটা আমরা এখন বর্তমানে ব্যবহার করি, তখন ইউ ব্যবহার করা হতো না, সেটাকে দাউ ব্যবহার করা হতো, বা ইয়ে ব্যবহার করা হতো। সিঙ্গুলার হলে ওয়াই ই ইয়ে, আর প্লুরাল হলে দাউ। বা দিও ব্যবহার করা হয়েছে। দি হচ্ছে তোমাকে, তুমি হলে দাও বা তোমরা হলে দাও। দি মানে হচ্ছে তোমাকে, দাই মানে হচ্ছে তোমার, যেটাকে আমরা বর্তমানে ইংরেজিতে ইয়োর বলে ব্যবহার করে থাকি। এই রকম কতগুলো ওল্ড ইংলিশের ব্যবহার আমরা এই কবিতার মধ্যে দেখব। যেমন আরেকটা বলি, এই থার্ড কোয়াট্রেনের যে সেকেন্ড লাইনটা আছে, নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাউ ওয়েস্ট, এই ওয়েস্ট ওয়ার্ডটা OWS অ্যাপোস্ট্রফি ST, এটা হচ্ছে ওন করা বোঝায়, তোমার যেটা রয়েছে। আমরা বলি না আই ওন ইট, আমি এটা আমার রয়েছে, এই অর্থে, অধিকার অর্থে বোঝানো হয়। সেই ওয়েস্ট ওয়ার্ডটা, এটা কিন্তু আর্কাইক ফর্ম, এটা ওল্ড ইংলিশ ফর্ম। সিমিলারলি গ্রোয়েস্ট মানে গ্রো করছে, বড় হচ্ছে, এখানেও কিন্তু
ওই এসটি যোগ করে গ্রোজ লেখা হচ্ছে না, গ্রো অ্যাপোস্ট্রফি এসটি, গ্রোয়েস্ট লেখা হচ্ছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদেরকে একটু আগে জেনে নিতে হবে, তা না হলে কবিতাটি পড়ার ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হবে। যাই হোক, আমি প্রথমে বাংলায় কবিতাটি একদম প্রাথমিকভাবে পাঠ করলে আপাত দৃষ্টিতে যেটা বোঝা যায় সেটি আমরা দেখব। তারপরে আমরা কবিতার যে ইন্টারপ্রিটেশন আছে, তার যে ব্যাখ্যা রয়েছে, সেটা ব্যাখ্যাটা করার চেষ্টা করব, আমাদের মতো করে করার চেষ্টা করব। একটা কথা বলে রাখি, যে কোনো পাঠক যখন একটা কবিতা পড়ে, আমরা একটা সাহিত্য পড়ছি, আমরা যারা ক্লাস 10 পর্যন্ত ইংরেজিটা পড়েছি সেখানে ছিল ইংরেজিটা আমাদের ল্যাঙ্গুয়েজ বেস পড়ানো হতো, অর্থাৎ ভাষাটাকে শেখানোর ব্যাপারটা সেখানে বেশি ছিল। বর্তমানে যে 11-12-এর যে ইংরেজিটা আছে সেটা কিন্তু মূলত সাহিত্যবোধ তার একটা প্রাথমিক ধাপ। এবং সাহিত্যবোধ এই ব্যাপারটা, এটা যেমন একটা পাঠকের অনুসন্ধিৎসু মন, তার কল্পনা, সে কিভাবে ভাবছে তার উপরও নির্ভর করে, তার ইন্টারপ্রিটেশন করার দক্ষতার উপর নির্ভর করে। এরকম নয় যে আমরা একটা কোনো কবিতার রিডিং আমি বা অন্য কেউ একজন বলে দিল এবং এটাই শেষ কথা। এটা একটা রিডিং, এছাড়াও হাজার একটা রিডিং থাকতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। দেখতে হবে সেই রিডিংটা গোটা কবিতার সাথে লজিক্যালি, যৌক্তিকভাবে সেই কবিতাটির সাথে বা সেই ছোট গল্প বা উপন্যাস বা যাই থাকুক না কেন তার সঙ্গে যাচ্ছে কিনা। যদি লজিক্যালি ব্যাপারটাকে আমরা দাঁড় করাতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমার রিডিংটার একটা ঠিকঠাক আছে। তো আমরা এরকমভাবে জিনিসটাকে রিড করব, পড়ব, জাস্ট ওরকম লাইন বাই লাইন শুধু বাংলা করে গেলাম তা না, আমরা বাংলাটা করবো, কিন্তু তারপরে আমরা এটাকে লজিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ, সাহিত্য পাঠ করার প্রাথমিক শর্ত হচ্ছে এটা। তো কবিতাটা আমি পড়ছি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামারস ডে? আমি কি তোমাকে একটা, দি মানে তোমাকে, আগেই বলেছি ওল্ড ইংলিশে দি মানে তোমাকে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামারস ডে? দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এই যে আর্ট, ART, এটাও কিন্তু একটা ওল্ড ইংলিশ ফর্ম। বর্তমানে যা আমরা যে হওয়া অর্থে ইউ আর এই যে ব্যবহার করে থাকি, ইউ আর, ARE, আর, এটা ওল্ড ইংলিশে ব্যবহার করা হতো ART, আর্ট। এটা আর্ট মানেও যা, আর মানেও তাই। দাউ আর্ট অর্থাৎ তুমি হও, ইউ আর যদি আমরা বাংলায় করি মানে বা বর্তমান ইংরেজিতে করি সেটা দাঁড়াবে ইউ আর। মোর লাভলি, আরও বেশি সুন্দর, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। টেম্পারেট মানে কি? টেম্পারেট মানে যেখানে একটা উষ্ণতার ব্যালেন্স রয়েছে, খুব ঠান্ডাও না খুব গরমও না, একটা খুব আরামদায়ক আবহাওয়া, টেম্পারেট। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মি। ঝোড়ো বাতাস, রাফ উইন্ডস, রাফ মানে ঝোড়ো বোঝাচ্ছে, বেপরোয়া বাতাস বইছে, লাগামহীন বাতাস বইছে। ডু শেক, শুধু শেক্স লিখতে পারতো বা শুধু শেক লিখতে পারতো, লেখেনি, ডু শেক লিখেছে। কেননা এমফ্যাসিস করছে, জোর দিচ্ছে। ডু, এটা কবি সাহিত্যিকরা লেখেন যখন কোনো কিছুকে জোর দিয়ে কিছু তারা বলেন, কোনো কিছুকে খুব এমফ্যাসিস করে বলেন, তখন এই ডু অক্সিলারি ভার্বটাকে সঙ্গে লেখা হয়, ডু, ডাজ এগুলোকে লেখা হয়। ডু শেক দ্য ডার্লিং, প্রিয়, প্রিয়তম, প্রিয়তমকে না, বার্ডস অফ মে, বার্ডস মানে কুড়ি, কিসের কুড়ি? মে মাসের কুড়ি। মে মাসে যে সুন্দর সুন্দর ফুলের কুড়িগুলো ফুটেছে, যারা ফুল হওয়ার অপেক্ষায় রয়েছে, তাদেরকে ঝোড়ো বাতাস বেলাগামভাবে তারা বইছে এবং ছড়িয়ে দিচ্ছে। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। এই হ্যাথ ওয়ার্ডটার মধ্যে মাঝখানে রয়েছে দেখো সামার্স লিজ হ্যাথ, HATH, হ্যাথ। এটা হচ্ছে বর্তমান যে আমরা হ্যাজ বলি, হ্যাভ ভার্বের যে হ্যাভ, হ্যাজ, তার যে ওল্ড ইংলিশ ফর্ম সেটা হচ্ছে হ্যাথ, HATH, হ্যাথ। এবং গ্রীষ্মের বরাদ্দে, লিজ বলতে বরাদ্দ বোঝাচ্ছে এখানে, গ্রীষ্মের বরাদ্দে কি রয়েছে? অল টু শর্ট এ ডেট, অত্যন্ত কম, অল টু শর্ট, TOO, টু শর্ট এ ডেট, কিছু খুব সামান্য দিন সেই গ্রীষ্মকালের বরাদ্দে রাখা রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ট্রেন। এবার আমরা যাব সেকেন্ড কোয়ার্ট্রেনে। কি বলা হচ্ছে সেকেন্ড কোয়ার্ট্রেনে? সামটাইমস, কখনো কখনো, টু হট
অত্যন্ত গরম, অত্যন্ত তীব্র দাবদাহ, টু হট, দ্য আই অফ হেভেন। হেভেন বা স্বর্গের যে আই, এই আই অফ হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে, সানকে বোঝানো হয়েছে। আই অফ হেভেন শাইন্স, উজ্জ্বলভাবে সে অত্যন্ত তীব্র আলোক দান করে, অত্যন্ত তীব্র রোদ্দুর দান করে। কখনো কখনো অত্যন্ত তীব্রভাবে সেই রোদ্দুর আমাদের ভীষণ কষ্টও দেয়। অ্যান্ড অফেন, এবং মাঝে মাঝেই, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন, তার যে গোল্ড কমপ্লেকশন, গোল্ড সোনালি বর্ণের, কমপ্লেকশন মানে গায়ের রং, গাত্রবর্ণ, এই যে গোল্ড কমপ্লেকশন অফেন ঘন ঘন কি হয়, ডিমড, ডিমড মানে ঢাকা পড়ে যায়। মাঝে মাঝে তার এই সোনালি গাত্রবর্ণে তার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা যেন ঢাকা পড়ে যায়, মেঘে ঢাকা পড়ে যায়। And often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines. এবং প্রত্যেকটা সুন্দর জিনিস, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, সুন্দরের কনসেপশন থেকে, ধারণা থেকে, দুটো ফেয়ার ওয়ার্ড ইউজ করা হয়েছে। কেন করা হয়েছে আমি পরে বুঝিয়ে বলবো ব্যাপারটা। প্রত্যেকটা ফেয়ার, ফেয়ারের কনসেপশন থেকে তার পতন ঘটে। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, ডিক্লাইন মানে অবনমন ঘটা, অবনমন ঘটছে। প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্য বোধের থেকে অবনমন ঘটছে। কিভাবে ঘটছে আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করব। বাই চান্স, কেন ঘটছে অবনমনটা? বাই চান্স ঘটছে, কোনো অ্যাক্সিডেন্টাল কারণে ঘটছে। অর নেচার চেঞ্জিং কোর্স, অথবা প্রকৃতি যেহেতু সদা পরিবর্তনশীল তাই ঘটছে। আনট্রিমড, আনট্রিমড ওয়ার্ডটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। আনট্রিমড বলতে এখানে বোঝানো হচ্ছে আনডেকোরেটেড। ট্রিম মানে হচ্ছে ছাঁটাই করে দেওয়া। আমরা দেখি না বাগানের মধ্যে গাছপালাকে, পাতা আগাছা বেরিয়ে থাকলে আমরা কী করি, ট্রিম করি, বা চুল কাটি, ট্রিম করি, ছাঁটাই করি। কেন করি? ব্যাপারটাকে আরও ডেকোরেটেড, সুন্দর করার জন্য, সুন্দর করে উপস্থাপনা করার জন্য। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আনট্রিমড মানে কি, আনডেকোরেটেড। এবার আমরা থার্ড কোয়াড্রেন্টে যাই। বাট দাই ইটার্নাল সামার, দাই মানে হচ্ছে তোমার, ইয়োর, কিন্তু তোমার ইটার্নাল সামার, তোমার যে চিরকালীন যে গ্রীষ্মকাল, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এটা কখনো মলিন হয়ে যাবে না। ফেড মানে মলিন হয়ে যাওয়া, শ্যাল নট ফেড। নর লুজ পজেশন, কখনো তুমি হারাবে না সেই পজেশন। পজেস করা হচ্ছে এটা ভার্ব, পিও ডবল এস ই ডবল এস। পজেস মানে হচ্ছে কোনো কিছু আমার রয়েছে এটা বোঝানো। নর লুজ দ্য পজেশন মানে হারাবে না, যেটা তোমার রয়েছে সেটা তুমি হারাচ্ছ না। অফ দ্যাট ফেয়ার, সেই সৌন্দর্যটা, অফ দ্যাট ফেয়ার, ওই সৌন্দর্যটা হারাচ্ছ না, বা সেই সৌন্দর্যটা হারাচ্ছ না, দ্যাট ফেয়ারটা হারাচ্ছ না। দাও ওয়েস্ট, যেটা তোমার রয়েছে, দাও তুমি নিজের মধ্যে রেখেছো, তোমার মধ্যে ধারণ করে রয়েছো, দাও ওয়েস্ট। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, মৃত্যু যে কিনা সবসময় সকলকে নিজের ছায়ায় নিয়ে আসার জন্য, নিজের শেডের মধ্যে নিয়ে আসার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অহংকারী উদ্ধত্ত একটি মৃত্যুজনিত, মৃত্যুর একটি কনসেপশন, সে কখনো তোমাকে নিজের বলে ক্লেম করতে পারবে না। মৃত্যু কোথাও তোমাকে নিজের করে নিতে পারবে না, অর্থাৎ তুমি ইমমর্টাল হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। হোয়েন, যখন, ইন ইটার্নাল লাইন্স, চিরকালীন কিছু লাইনের মধ্যে, কিছু অক্ষরের মধ্যে, অক্ষর দিয়ে লেখা কিছু লাইনের মধ্যে, সেন্টেন্সের মধ্যে, টু টাইম দাও গ্রোয়েস্ট, সময়ের সাথে সাথে তুমি বড় হয়ে উঠবে। টু টাইম দাও গ্রোয়েস্ট। সো লং অ্যাজ, লাস্ট দুটো লাইন পড়ছি, কাপলেট পড়ছি।
সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন পর্যন্ত, কতদিন পর্যন্ত, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, অর আইস ক্যান সি, সে তার চোখ দিয়ে দেখতে পাবে, সো লং লিভস দিস, ততদিন পর্যন্ত এই দিস মানে এটা, এটা মানে কোনটা সেটা আমি পরে ব্যাখ্যা করব, লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটা তোমাকেও, দি তোমাকেও জীবন দান করে যাবে, লাইফ দিয়ে যাবে। তো এটা হচ্ছে কবিতাটির একদম বাংলা করলে প্রাথমিকভাবে যেটা আমরা বুঝতে পারি। এটা লাইন বাই লাইন মিনিং। এই মিনিংটাতে তিনি প্রথমে কি করেছেন সেটুকু আগে আমরা খুব প্রাথমিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। তিনি তার তরুণ যে বন্ধু, তার যে মেল ফ্রেন্ড, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে সেলিব্রেশন করেছেন। তো সেলিব্রেশন করছেন কিভাবে করছেন? কোনো কিছুকে আমি বলছি তুমি খুব সুন্দর, কখন সুন্দর বলতে পারছি? যখন আমি তাকে অন্য কারোর সাথে তুলনা করছি। তুলনা না করে তো কাউকে সুন্দরকে সুন্দর বলা যায় না, খারাপটাকে খারাপও বলা যায় না, কুৎসিতকে কুৎসিত বলা যায় না। সুতরাং একটা সৌন্দর্য বোধটার মধ্যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক রয়েছে, এটা সুন্দর, এটা সুন্দর নয়। যদি এটা সুন্দর হয় তার মানে এটা সুন্দর নয়। এই তুলনা বোধ থেকে সৌন্দর্যের বোধটা তার জন্মাচ্ছে, এটা হচ্ছে দ্বান্দ্বিক সম্পর্ক, মানে দ্বন্দ্ব হচ্ছে, এ আর বি এর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। একে সুন্দর বলছি কারণ বি সুন্দর নয়, বা বিকে সুন্দর বলছি কারণ এ সুন্দর না, অর্থাৎ দ্বন্দ্বমূলক সম্পর্ক হচ্ছে একটা। তো এই যে দ্বান্দ্বিক সম্পর্ক, এখানেও তার মানে দুটো পার্টি আছে, দু ধরনের জিনিস আছে যাদের মধ্যে এই দ্বন্দ্বটা হচ্ছে। একটাকে সুন্দর বলছি, আরেকটাকে বলছি না। কোনটাকে সুন্দর বলছি? কবি তার যে মেল ফ্রেন্ড, তার যে তরুণ বন্ধু, তার সৌন্দর্যটাকে বলছেন দাও আর্ট, তুমি হও, মোর লাভলি, আরও বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, এবং আরও বেশি আরামদায়ক। কার তুলনায়? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? তার মানে হচ্ছে তিনি একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করছেন। এটা যদি গ্রীষ্মের দিন হয় এবং এটা যদি তার বন্ধু হয়, তাহলে গ্রীষ্মের দিনের তুলনায় তার বন্ধু অনেক বেশি লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তাহলে তিনি প্রথম তুলনাটা করছেন গ্রীষ্মের দিনের সাথে। কেন তুলনা করলেন? কেন শীতকালের সঙ্গে তুলনা করলেন না? কেন বর্ষাকালের সঙ্গে তুলনা করলেন না? কেন সামার ছাড়া অন্যান্য ঋতুর সঙ্গে তুলনা করলেন না? এটা আমাদের একটা প্রাথমিক প্রশ্ন থাকতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে যে উইলিয়াম শেক্সপিয়ার তিনি যে দেশটায় জন্মেছেন, একটা শীতপ্রধান দেশ, সেখানে গ্রীষ্মকালটা আমাদের এখানে যেমন আমরা শীতকালে অনেক বেশি আনন্দ হুল্লোড় করি, একটা বেশ সেলিব্রেট করি শীতকালটাকে, একটা আমেজে আমরা ব্যাপারটাকে উপভোগ করি। ইংল্যান্ডে কিন্তু গ্রীষ্মকালটাকে, বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে গ্রীষ্মকালটাকে মূলত একটা সেলিব্রেশনের সময় বলা যেতে পারে, কারণ অধিকাংশ সময় বছরটা হচ্ছে শীতকাল। আর কি কারণ? আর কারণ হচ্ছে গ্রীষ্মকাল মানে উষ্ণতা রয়েছে, টেম্পারেচার নর্মাল। উষ্ণতা না থাকলে কখনো প্রাণের সৃষ্টি হওয়া সম্ভব নয়। খুব ঠান্ডা হলে সেখানে প্রাণ থাকবে না। অর্থাৎ উষ্ণতার সাথে লাইফের একটা সম্পর্ক রয়েছে, তাই গ্রীষ্মকালটা অনেক ক্ষেত্রে সেলিব্রেশন বেশি করা হয়। তো যে গ্রীষ্মকাল যেটা উষ্ণতা দেয়, এই শীতপ্রধান অঞ্চলের কবিকে বা তাদের মানুষজনকে উষ্ণতা দেয়, যেটাকে তারা খুব সেলিব্রেট করেন, সেই রকম একটা খুব মনোরম আবহাওয়ার সেই গরমকাল, আমি কি তার থেকে, তার সঙ্গে তুলনা করে তাকে এগিয়ে রাখবো, নাকি তোমার যে সৌন্দর্য আছে, তোমার সৌন্দর্যের থেকে আমি যে উষ্ণতাটা পাই, যে উষ্ণতাটা আমাকে খুব আরাম দেয়, মানসিকভাবে আরাম দেয়, মেন্টালি দেয়, সাইকোলজিক্যালি দেয়, আমি সেটাকে বেশি এগিয়ে রাখবো। এই দুটোর মধ্যে কম্প্যারিজন হচ্ছে। কম্পেয়ার করতে গিয়ে তিনি কি বলছেন? বলছেন দাও ওয়ার্ড, তুমি, তোমার সৌন্দর্যের যে উষ্ণতাটা তোমার সঙ্গে থেকে আমি পাই, সেটা অনেক বেশি,
মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এই টেম্পারেট ওয়ার্ডটার উপরে আমি একটু জোর দিচ্ছি। টেম্পারেট মানে কি? টেম্পারেট মানে যেখানে একটা উষ্ণতার ব্যালেন্স রয়েছে, যেখানে খুব গরমও নয়, খুব ঠান্ডাও নয়। খুব গরম আর খুব ঠান্ডার মাঝামাঝি একটা ওয়েদারটাকেই কিন্তু আমরা আরামদায়ক বলি। অত্যন্ত ঠান্ডা সেটা কিন্তু আমাদের জন্য কাম্য নয়, আবার অত্যন্ত গরম আমাদের জন্য কাম্য নয়। তার মানে টেম্পারেট যে ওয়ার্ডটা আছে এটার মধ্যে কি বোঝাচ্ছে? একটা প্রপোর্শন বোঝাচ্ছে, একটা ব্যালেন্স বোঝাচ্ছে। শীত এবং গ্রীষ্মের মধ্যে একটা ব্যালেন্স বোঝাচ্ছে। এই ব্যালেন্সটা কবি চাইছেন। এই যে ব্যালেন্সটা, এই যে প্রপোর্শনটা, এই প্রপোর্শনটা আমরা যদি দেখি যে কোনো কিছু খুব সুন্দর, মানে তার মধ্যে কি রয়েছে না, একটা সুন্দর প্রপোর্শন রয়েছে, একটা ব্যালেন্স রয়েছে। ডান দিক বাদিক দুটোই যেন সমান, সমান তাল রয়েছে। তো এই প্রপোর্শনটা যত বেশি তত বেশি, এটা গ্রিক কনসেপশন অনুযায়ী, যেখানে গোল্ডেন প্রপোর্শনের কথা বলা হয়, তোমরা যদি খেয়াল করো তোমরা জানতে পারো অনেকে, গোল্ডেন প্রপোর্শন মানে একটা নির্দিষ্ট প্রপোর্শন ধরা হয়, যেখানে যে প্রপোর্শনে যদি কোনো কিছু সৃষ্টি হয় তাহলে সেটা চিরস্থায়ী হয়। এটা গ্রিকদের একটা কনসেপশন ছিল। তো এই গোল্ডেন প্রপোর্শন, এই যে ব্যাপারটা, এই গোল্ডেন প্রপোর্শন ব্যাপারটা যেন তোমার সৌন্দর্যের মধ্যে রয়েছে, অত্যন্ত ব্যালান্সড। খুব বেশি তীব্রতা নেই গরমের, খুব বেশি শীতলতাও নেই, দুটোর মধ্যে ব্যালান্স, খুব আরামদায়ক। কিন্তু গ্রীষ্মকালটার মধ্যে কি রয়েছে? সামটাইমস, আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট একটু আগে পড়বো, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। কখনো কখনো আই অফ হেভেন, সূর্য, যে সূর্য আমাদের এই পৃথিবীটাকে উষ্ণতা দেয়, সেই সূর্যের দেওয়া সেই উষ্ণতাটা কখনো কখনো এতটা তীব্র হয় যেটা সহনীয় নয়, যেটা আমরা সহন করতে পারি না। এবং কখনো কখনো তার যে গোল্ড কমপ্লেকশন, তার যে সোনালী গাত্র বর্ণ, সেটা যেন ঢাকা পড়ে যায়, ডিমড হয়ে যায়, নিভু নিভু নিভন্ত হয়ে যায়, মলিন হয়ে যায়। অর্থাৎ আমরা যে গ্রীষ্মকালটা প্রকৃতিতে দেখি, সেই গ্রীষ্মকালটার মধ্যে একটা কোথাও ব্যালেন্সের অভাব রয়েছে, প্রপোর্শনের অভাব রয়েছে। কখনো অত্যন্ত গরম, অত্যন্ত তীব্র দাবদাহ, কখনো প্রচণ্ড ঠান্ডা। দুটোই জীবের পক্ষে, বাঁচার পক্ষে অনুকূল নয়। কিন্তু তার সঙ্গে যখন কম্পেয়ার করছেন কবি তার বন্ধুর সাহচর্যে, তার সৌন্দর্য থেকে পাওয়া যে উষ্ণতা, সেই উষ্ণতাটা অনেক বেশি টেম্পারেট, তার মধ্যে অনেক বেশি ব্যালেন্স রয়েছে, প্রপোর্শন রয়েছে, রয়েছে বলেই সেটা অনেক বেশি স্থায়ী, তার স্থায়িত্ব অনেক বেশি, অনেক বেশি বা স্থায়ী বলেই তিনি ফার্স্ট যে কোয়াট্রেন, সেই ফার্স্ট কোয়াট্রেনের থার্ড আর ফোর্থ লাইনটাকে আমি আরেকবার হাইলাইট করবো, একটু দেখতে বলবো। সেখানে কি রয়েছে? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ঝোড়ো বাতাস কখনো কখনো, অত্যন্ত ঝোড়ো বাতাসে বেলাগাম তার গতি, তাতে কি হয় না, ডার্লিং বার্ডস অফ মে, ফুলের কুড়ি যাদের প্রস্ফুটিত হওয়ার মতন, যাদের সম্ভাবনা ছিল, বিকশিত হওয়ার সম্ভাবনা ছিল, তারা ঝরে পড়ে যায়। আর কি হয়? অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট ডেট। এই লাস্ট লাইনটা ফার্স্ট কোয়ার্টারের। সামার্স লিজ, গ্রীষ্মকালের বরাদ্দে, লিজে কি রয়েছে? হ্যাথ অল টু শর্ট ডেট, খুব সামান্য কটা দিন রয়েছে, যে সামান্য কটা দিনের মধ্যেও তাপমাত্রার এতটা হেরফের দেখা যায়। অর্থাৎ এই যে ব্যালেন্সের অভাব, এই ব্যালেন্সের অভাবটা এই গ্রীষ্মকালটাকে ক্ষণস্থায়ী করে তুলেছে। অর্থাৎ টাইম দিয়ে, সময় দিয়ে এই গ্রীষ্মকালটা কোথাও একটা কন্ডিশনড বা শর্তাধীন। সময়ের সঙ্গে সঙ্গে গ্রীষ্মকালটা আসছে, চলেও যাচ্ছে, কিন্তু কবির যে বন্ধু, তার যে মেল ফ্রেন্ড, তার যে তরুণ বন্ধু, সেই তরুণ বন্ধুর থেকে পাওয়া যে উষ্ণতা, সেই উষ্ণতাটা কিন্তু কখনো ফেড করছে না। আমরা থার্ড কোয়াট্রেন্টায় যাব, থার্ড কোয়াট্রেন্টের ফার্স্ট লাইনটা দেখব। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। কিন্তু তোমার যে
চিরকালীন যে সৌন্দর্যের যে উষ্ণতা, চিরকালীন উষ্ণতা, সেই চিরকালীন সামারটা সেটা কিন্তু কখনো ফেড করছে না। তাহলে আমরা কম্পেয়ারটা কোন দুটো লাইনের মধ্যে করছি? ফার্স্ট কোয়ার্ট্রেনের ফোর্থ লাইন, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্টেড ইট, এবং থার্ড কোয়ার্ট্রেনের ফার্স্ট লাইন, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এই দুটো লাইনের মধ্যে যখন আমরা তুলনা করছি, কি বলছে? যে প্রকৃতির মধ্যে যে উষ্ণতাটা, যে গরমকালটা আমরা পাচ্ছি, সেই গরমকালটা অত্যন্ত স্বল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী, কিন্তু তার বন্ধুর মধ্যে, তার সৌন্দর্যের মধ্যে যে উষ্ণতাটা কবি পাচ্ছেন, সেই যে সামারটা, এটাকেও তিনি সামার বলছেন, সেই সামারটার আগে বা পরে কিছু নেই। সেই সামারটা একটা চিরকালীন একটা সামার, যেটা চিরকালীনভাবে কবিকে উষ্ণতা দিয়ে যাচ্ছে। আমরা সেকেন্ড কোয়ার্ট্রেন্টে যাচ্ছি। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, আমরা এই লাইনটা আগেই ব্যাখ্যা করেছি। অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্যের বোধ থেকে কখনো না কখনো তার অবনমন বা পতন ঘটে। কেন ঘটে? বাই চান্স, অ্যাক্সিডেন্টালি ঘটে। ঠিক যেরকমভাবে ফার্স্ট কোয়ার্ট্রেনের থার্ড লাইনে ঘটেছে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঝোড়ো বাতাস মে মাসের নিষ্পাপ ফুলের কুড়িগুলো, যে ফুলের কুড়িগুলো বিকশিত হওয়ার সম্ভাবনা নিয়ে জন্মেছিল, তারা বিকশিত হওয়ার আগেই ঝরে পড়ে গেল। অর্থাৎ কবি প্রকৃতির মধ্যে একটা ইনজাস্টিস দেখতে পাচ্ছেন, অন্যায্যতা দেখতে পাচ্ছেন। এখানে বড় ন্যায্যতার অভাব, ন্যায় অন্যায়ের মধ্যে একটা কোথাও একটা সীমারেখাটা ভেঙে যাচ্ছে। কেন ন্যায্যতার অভাব? আচ্ছা, ছোট ফুলের কুড়িগুলো কী দোষ করেছিল যে তারা ঝরে পড়ে গেল? ডার্লিং বার্ডস অফ মে, কবি ঘুরিয়ে এই প্রশ্নটা করছেন প্রকৃতির কাছে। অর্থাৎ এই যে ন্যায্যতা, এই ন্যায্যতা বোধটার অভাব, পরিমিতি বোধটার অভাব, দুটো জিনিসের অভাব আছে। একটা প্রপোর্শন বা পরিমিতি বোধের অভাব আছে, একটা জাস্টিস বা ন্যায্যতা বোধের অভাব আছে। তো এটার সঙ্গে যখন তিনি কম্পেয়ার করছেন, তিনি কি বলছেন? এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্যের বোধ বা ধারণা থেকে কখনো কখনো সে ঝরে পড়ে। কেন পড়ে? বাই চান্স, অ্যাক্সিডেন্টালি পড়ে। যেরকম মে মাসের ডার্লিং বার্ডস অফ মেয়েরা কোনো অন্যায় না করেও, কোনো দোষ ত্রুটি না করেও তাদের বিকশিত হওয়ার আগেই তারা ঝরে পড়ে গিয়েছে। অথবা অর নেচারস চেঞ্জিং কোর্স, প্রকৃতি সদা পরিবর্তনশীল। এই সদা পরিবর্তনশীল প্রকৃতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, অর্থাৎ সৌন্দর্যটাও চিরস্থায়ী নয়, সেটাও সৌন্দর্যবোধের ধারণা থেকে তার পতন হতে বাধ্য। একটা গোলাপ ফুল সুন্দর, কেন সুন্দর? কারণ সেই সুন্দরটা আমাদের কনসেপশানে রয়েছে, আমাদের মাথায় রয়েছে, আমাদের ধারণায় রয়েছে। গোলাপ ফুলের পাপড়িটা যখন আস্তে 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 ঝরে যায়, আমরা সেটাকে সুন্দর বলি না। অর্থাৎ কি হয়? গোলাপ ফুলের যে ধারণা, সেটা সুন্দর, এই যে ধারণাটা সুন্দর গোলাপ ফুলের ধারণা, সেই ধারণার থেকে প্রকৃতিতে ফুটে ওঠা একটা গোলাপ ফুল, সেই ফুলটা হয় সেটা ডার্লিং বার্ডস অফ মের মতন ঝোড়ো বাতাসে সে নষ্ট হয়ে যাচ্ছে, অথবা সময়ের সঙ্গে সঙ্গে সেই ফুলটা ঝরে পড়ছে। অর্থাৎ ফিজিক্যাল যে বিউটি, শারীরিক যে সৌন্দর্য, দৈহিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা চিরস্থায়ী হচ্ছে না। সেই সৌন্দর্যটা কি হচ্ছে? সৌন্দর্যটার পতন ঘটছে, অবনমন ঘটছে, এবং অনেক ক্ষেত্রে উইদাউট এনি কাইন্ড অফ জাস্টিস ঘটছে, কোনো ন্যায্যতা বোধ ছাড়াই ঘটছে, যেমন ডার্লিং বার্ডস অফ মেয়ের ক্ষেত্রে ঘটেছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড আনডেকোরেটেড। তাহলে কি হবে না, প্রত্যেকটা সুন্দর জিনিসের যদি সৌন্দর্য বোধের থেকে পতন ঘটে, কবির যে মেল ফ্রেন্ড, তার যে তরুণ বন্ধু, তার যে দৈহিক সৌন্দর্য আছে, সেই দৈহিক সৌন্দর্যেরও কিন্তু সৌন্দর্য বোধ থেকে পতন ঘটবে। একজন সুন্দরী পুরুষ বা রমণী
তার বয়সের সঙ্গে সঙ্গে তারও সৌন্দর্যটা আস্তে আস্তে চলে যাবে। এটা একটা স্বাভাবিক ন্যাচারাল একটা প্রসেস। এবং তার ফলে কি হবে, তাকে যতটা যৌবনকালে যে সৌন্দর্যটা তার ছিল, সেই সৌন্দর্যটা কি তার বার্ধক্যকালে বা বয়স যত বাড়বে তত থাকবে? থাকবে না। এটা কেন হচ্ছে? নেচারস চেঞ্জিং কোর্স, প্রকৃতির এই সদা পরিবর্তনশীল এই যে নিয়ম, সেই নিয়মের ফেরে পড়ে এই সৌন্দর্যটা কখনোই চিরস্থায়ী হতে পারছে না। ঠিক যেরকমভাবে গ্রীষ্মকালটা চিরস্থায়ী নয়, ঠিক যেরকমভাবে গ্রীষ্মকালের দেওয়া উষ্ণতাটা চিরস্থায়ী নয়, ঠিক একই রকমভাবে এই সৌন্দর্য বোধের মধ্যে জন্ম নেওয়া, প্রকৃতির মধ্যে জন্ম নেওয়া সুন্দর জিনিসগুলো তারাও চিরস্থায়ী নয়, তাদেরও পতন ঘটে। কিন্তু কবি এখানে কি বলছেন? বাট তাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট। তোমার যে চিরকালীন যে সৌন্দর্যটা রয়েছে, নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার, সেই সৌন্দর্যটা যেটা চিরকালীন গ্রীষ্মকাল আমাদেরকে দেয়, চিরকালীন একটা গ্রীষ্মকালের উষ্ণতা কবিকে দেয়, সেই উষ্ণতাটা কিন্তু কখনো হারাবে না, অর্থাৎ সেই সৌন্দর্যটা কিন্তু কখনো হারাবে না। প্রকৃতির যে সৌন্দর্যের মধ্যে, অর্থাৎ প্রকৃতিতে ফোটা বিভিন্ন সুন্দর জিনিসের যেরকমভাবে অবনমন বা পতন ঘটে, ঝরে পড়ে, সেইভাবে কিন্তু এই তরুণ বন্ধুটির যে সৌন্দর্য, যেটাকে সেলিব্রেট করে কবি লিখছেন এই কবিতাটি, সনেটটি, সেই সুন্দর জিনিস, সেই সুন্দর যে তার যে রূপ, তার কিন্তু এই প্রকৃতির সদা পরিবর্তনশীল নিয়মের সঙ্গে সঙ্গে তার কিন্তু পতন ঘটবে না। এত বড় ঔদ্ধত্যের সাথে প্রকৃতিতে যখন সব কিছুর, সমস্ত সৌন্দর্যের, সমস্ত কিছুর পতন ঘটছে, অবনমন ঘটছে, তখন কি করে কবি এত বড় একটা দাবি করছেন, ক্লেম করছেন যে তোমার সৌন্দর্যের কোনো ক্ষয় হবে না, কোনো বিনাশ হবে না, কোনো ডিক্লাইন হবে না? কি করে তিনি দাবি করছেন? নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, কখনো মৃত্যু, ক্ষয় তোমাকে নিজের বলে নিজের শেডের মধ্যে নিয়ে যেতে পারবেন না। হোয়াট ইজ দ্য লজিক? কি করে তিনি দাবিটা করছেন? তিনি দাবিটা করছেন, এই জায়গায় এসে কবিতাটা একটা টার্নিং পয়েন্ট আছে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স, যখন কিছু চিরকালীন লাইনের মধ্যে, টু টাইম দাও গ্রোয়েস্ট, সময়ের সঙ্গে সঙ্গে তুমি বড় হয়ে উঠবে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন অফ দিস পোয়েম, এইখানে একটা যে টার্নিং পয়েন্ট আছে, টার্নিং পয়েন্টটা হচ্ছে যে আসলে সময়ের সঙ্গে সঙ্গে তিনি দাবি করছেন সমস্ত কিছুর পতন ঘটে, সৌন্দর্যের পতন ঘটে, অবনমন ঘটে, ক্ষয় হয়, ধ্বংস হয়, মৃত্যু আসে। কিন্তু তোমার ক্ষেত্রে কী হবে? টু টাইম দাও গ্রোয়েস্ট, যত সময় এগিয়ে আসবে, যত সময় যাবে, তত তুমি বড় হয়ে উঠবে, তুমি ম্যাচিওর হয়ে উঠবে, তুমি আরও সুন্দর হয়ে উঠবে। তুমি যে সত্যিই চিরস্থায়ী, তুমি যে সত্যিই এই প্রকৃতির মধ্যে সৃষ্টি হওয়া সুন্দর জিনিসগুলোর থেকে অনেক বেশি মহান, অনেক বেশি সুন্দর, তোমার সৌন্দর্যটা যে ধ্বংস নয়, ধ্বংসপ্রাপ্ত হওয়ার নয়, সেটা যত সময় যাবে তত কি হবে? এস্টাবলিশড হবে, এই এই দাবিটা এস্টাবলিশড হবে। এবং লাস্ট দুটো লাইনে কি বলছেন? সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নেবে এবং চোখ দিয়ে দেখতে পাবে, ততদিন পর্যন্ত কি হবে না, এটা বেঁচে থাকবে। সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এটা তোমাকে জীবন দান করে যাবে, একটা চিরকালীন জীবন দান করে যাবে, যার কোনো ধ্বংস নেই, যার কোনো শেষ নেই, ইত্যাদি। আচ্ছা, এই এইটাটা কোনটা? এই যে লাস্ট লাইনে বলা হচ্ছে সো লং লিভস দিস, এই দিস, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ মেনশনড অ্যাজ দিস? এই দিসটা হচ্ছে থার্ড কোয়ার্ট্রেনের ফোর্থ লাইনের লেখা ইটার্নাল লাইন্স। ইটার্নাল লাইনের মধ্যে, চিরকালীন কিছু লাইনের মধ্যে তোমার যে সৌন্দর্যটাকে ধরে রাখা হয়েছে, সেই চিরকালীন সৌন্দর্যটা যতদিন পর্যন্ত মানুষ থাকবে, সে নিঃশ্বাস নেবে, চোখ দিয়ে দেখতে পাবে,
ততদিন পর্যন্ত, অর্থাৎ এই মানব সভ্যতার শেষ পর্যন্ত এই ইটার্নাল লাইনগুলো তোমাকে তোমার সৌন্দর্যটাকে প্রিজার্ভ করবে, সংরক্ষণ করবে। ঘটনা হলো, আমরা ইটার্নাল ওয়ার্ডটা দুবার পেলাম, আমরা যদি খেয়াল করি। এর আগে একবার ইটার্নাল ওয়ার্ডটা পেয়েছি, সেটা হচ্ছে থার্ড কোয়ার্টারের ফার্স্ট লাইনে, বাট দাই ইটার্নাল সামার, সেটা হচ্ছে তোমার অর্থাৎ বন্ধুর ইটার্নাল সামার। সেই মেল ফ্রেন্ডের সৌন্দর্যের থেকে প্রাপ্ত উষ্ণতাটাকে চিরকালীন একটা সামারের সঙ্গে তুলনা করা হয়েছিল। আর এখানে পেলাম চিরকালীন কিছু লাইন। আচ্ছা, কে লিখেছে লাইনগুলো? লাইন মানে কোনগুলো? এই যে কবিতাটা আমরা পড়ছি, যে কবিতার শরীরটা, এই যে 14টা লাইন, এই 14টা লাইন যখন আমরা পড়ছি, আমাদের আগেও গত 400-500 বছর ধরে বহু মানুষ পড়েছেন, আগামী দিনেও বহু মানুষ পড়বেন। অর্থাৎ লাইনগুলো ইটার্নাল হয়ে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যেই কবিতাটিকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর পড়ছে না, তা কিন্তু নয়। আমরা পড়ছি, আমাদের পরেও অনেক পাঠক পড়বে। অর্থাৎ লাইনগুলো, যে এই যে 14টা লাইন, এই 14 লাইনস, দে বিকাম দ্য ইটার্নাল লাইনস। তাহলে 14খানা ইটার্নাল লাইনকে যে কবি লিখছেন, লিখে ঘোষণা করছেন যে যখন লোকে আমার কবিতাটা পড়বে ভবিষ্যতে, আমার এই 14টা লাইনকে পড়বে, তখন তোমার কথা মনে থাকবে, তোমার কথাও সে এই রেফারেন্সের মধ্যে পাবে, এই কবিতার রেফারেন্সের মধ্যে পাবে। এবং তোমার কথা তার যখন মনে পড়বে, তখন তুমি তোমার এই রক্তমাংসের শরীর নিয়ে এই জগতে বিচরণ না করলেও 300, 400, 500 বছর বাদেও মানুষের স্মৃতিতে তুমি থেকে যাবে। কারণ আমি কবিতার মধ্যে তোমার সৌন্দর্যকে সেলিব্রেট করেই কবিতাটা লিখেছি। কবিতাটা যদি টিকে যায় ইন দ্য টেস্ট অফ টাইম, সময়ের পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, তাহলে তোমার সৌন্দর্যের প্রশংসাটাও উত্তীর্ণ হয়ে যাওয়া মানে অপ্রত্যক্ষভাবে, ইনডাইরেক্টলি, তোমার সৌন্দর্যটাও, এই ইটার্নাল বিউটিটাও কি হচ্ছে না, চিরস্থায়ী হয়ে যাচ্ছে। তাহলে কবি এই যে কথাটা বললেন, ইটার্নাল লাইন্স, হ্যাঁ, এখন মেনে নিতেই হয় যে ইটার্নাল লাইন্সই তিনি লিখেছেন, যার জন্য আমরা আজকে 400 বছর বাদেও এই কবিতাটা পড়ছি। আফটার 400 ইয়ার্স এই কবিতার রেলেভেন্স রয়েছে, আমরা পড়ছি। ঘটনা হচ্ছে, এই যে ইটার্নাল লাইন্স তিনি লিখছেন, তিনি নিজে তার নিজের যখন লিখছেন, তিনি বলছেন ইটার্নাল লাইন আমি লিখছি, চিরকালীন কিছু লাইন লিখছি। কতটা আত্মমর্যাদাবোধ এবং সেলফ কনফিডেন্স কতটা থাকলে এই কথাগুলো বলা যায় যে আমি ইটার্নাল লাইন লিখছি? একজন কবি তার জীবৎকালে বলে যাচ্ছেন যে আমি কিছু চিরকালীন লাইন লিখছি। এটা কি ঔদ্ধত্য নাকি সেলফ কনফিডেন্স? এই সেলফ কনফিডেন্সটা কতটা গেছে উইলিয়াম শেক্সপিয়ারের ক্ষেত্রে? এই সেলফ কনফিডেন্স কতটা, এই আত্মশক্তিটা কতটা, সেটা কি ঔদ্ধত্যের পর্যায়ে গেছে? আমরা এখন আর বলতে পারবো না ঔদ্ধত্যের পর্যায়ে গেছে, কারণ এটা সত্যি ইটার্নাল লাইন হয়ে গেছে। তিনি এতটা অ্যাজাম্পশন করেছেন তার সময়ে বসে কবিতাটা লেখার সময়। কিন্তু কোথাও কোথাও তিনি এতটাই সেলফ কনফিডেন্ট ছিলেন, তিনি নিজেকে যখন ইটার্নাল বলছেন, নিজের লেখা লাইনগুলোকে ইটার্নাল বলছেন, কবিতার যে মূল ফোকাসটা, যে ফোকাসটা ছিল তার বন্ধুর সৌন্দর্যের বিশ্লেষণ বা সৌন্দর্যের সেলিব্রেশন, সেইখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে ডেভিয়েট করে এই কবিতাটার মূল ফোকাস হয়ে যায় কবির লেখনী শক্তি। একজন উইলিয়াম শেক্সপিয়ার, তিনি যখন কবিতাটা লিখছেন, তার নিজের প্রতি এত বেশি সেলফ কনফিডেন্স, এত বেশি তার নিজের প্রতি আস্থা, সেই আস্থার থেকে তিনি বলছেন আমি ইটার্নাল লাইন লিখছি। তাহলে কবিতাটা কি শুধুমাত্র তার বন্ধুর সৌন্দর্যের সেলিব্রেশন নাকি তার কবি প্রতিভার সেলিব্রেশন? এই প্রশ্নটা আমাদের সামনে আসে। ওই জন্যই আমি বলেছিলাম যে লাইনটা হচ্ছে খুব টার্নিং পয়েন্ট, এই থার্ড কোয়ার্টারের ফোর্থ লাইনটা, অর্থাৎ কবিতার 12তম যে লাইনটা, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, এই 12তম লাইনটা টার্নিং পয়েন্ট। কারণ এইখানে এসে কবিতার মূল ফোকাস শুধুমাত্র তার বন্ধুর শারীরিক সৌন্দর্যের প্রতি বা তার সেলিব্রেশনের প্রতি থাকে না। কবিতাটার মূল ফোকাস কোথাও ঘুরে যায়, ঘুরে গিয়ে কবিতার
মধ্যে কবি নিজের যে সেলফ অ্যাসারশন, তিনি তার নিজের যে আস্থা নিজের প্রতি, নিজের লেখার ক্ষমতার প্রতি, নিজের দক্ষতার প্রতি, নিজের কাব্য প্রতিভার প্রতি যে তার আস্থাটা, সেই আস্থাটা ফুটে বেরোয়। আচ্ছা, এই আস্থাটা কি 13 নম্বর লাইনে এসেই প্রথম, 12 নম্বর লাইনে এসেই প্রথম ফুটে বেরোলো? আগে কি কোথাও ছিল না? ছিল। এই থাকাটাকে যদি বুঝতে হয়, কবির কতগুলো রেটরিক স্ট্র্যাটেজির ওপর আমাদেরকে একটু দৃষ্টিপাত করতে হবে। উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা যখন আমরা পড়ব, তখন তার ভাষার ব্যবহার, প্রত্যেকটি রেটরিক্যাল স্ট্র্যাটেজিকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। যদি আমরা না ভাবি, আমরা কবিতার মূল অর্থে যেতে পারবো না। যে রেটরিক্যাল স্ট্র্যাটেজিটা তিনি এখানে বারবার ব্যবহার করেছেন, এই কবিতার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই ব্যবহার করেছেন, সেটা হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলি পান, PUN, পান। এই পান ব্যাপারটা কি, খুব সংক্ষেপে বলছি। কোনো একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে সমস্বরযুক্ত, একই রকম উচ্চারণ, কিন্তু দুটো শব্দ আলাদা। যেমন EYEI মানে চোখ, আবার আই, ক্যাপিটাল আই মানে হচ্ছে আমি, আমিত্ববোধ বোঝায়। যখন আই লেখা হচ্ছে ক্যাপিটাল আই, তখন আই এর মধ্যে ইনডাইরেক্টলি EYEI এটাকেও বোঝানো হচ্ছে। এই যে একই স্বর অথচ ভিন্ন অর্থের ভিন্ন দুটো শব্দকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা, এটাকে আমরা রেটরিক্যালি বলি পান, PUN, পান। আমরা যদি এই এক্সাম্পলটা এই কবিতাটার মধ্যে দেখি, আমরা দেখব একাধিক পান ইউজ করা হচ্ছে। কীরকম? আমরা সেই পানগুলোর যদি ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখতে পাবো কবিতাটার মধ্যে এই ঔদ্ধত্য বলো বা তার নিজের কাব্য প্রতিভার প্রতি আস্থা বলো, সেটাকে অনেক আগে তিনি প্রকাশ করেছেন। তার সেলফ কনফিডেন্স অনেক আগে তিনি জানিয়ে দিয়েছেন, দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন। কবিতাটা শুরু হচ্ছে আই ওয়ার্ডটা দিয়ে। শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করব? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আই, ক্যাপিটাল আই। অর্থাৎ সেলফ অ্যাসারশন দিয়ে তুলনা শুরু হচ্ছে কবিতাটা। এটা হচ্ছে প্রথম লক্ষণীয় জিনিস। Thou art more lovely and more temperate, ART, আর্ট। এই আর্টের আমরা বলেছি যে এটার ওল্ড ফর্ম, ওল্ড ইংলিশে আর্ট হচ্ছে ARE, আর বোঝায়। একই সঙ্গে যদি আমরা পানকে মাথায় রাখি, আর্ট মানে সাহিত্য বা কাব্য প্রতিভাও বোঝায়। এই যে সাহিত্যটা তিনি সৃষ্টি করেছেন, এটাও একটা আর্ট। তাহলে তিনি কি বলতে চাইছেন দাউ আর্ট, এই আর্ট ওয়ার্ডটা দিয়ে তিনি কি একটা খেলা করলেন আমাদের সঙ্গে? এই খেলাগুলো আমাদেরকে ধরতে হবে। এই আর্ট ওয়ার্ডটা দিয়ে তিনি যে শুধু হওয়া বুঝিয়েছেন ওল্ড ইংলিশ ফর্মে, তা কিন্তু নয়। এই আর্ট ওয়ার্ডটা দিয়ে তিনি বলতে চেয়েছেন, তুমি সাহিত্য, আমার সৃষ্টি করা সাহিত্য, তুমি আসলে অনেক বেশি লাভলি, অনেক সুন্দর, অনেক টেম্পারেট। তোমার এই যে শরীরটা, এই যে কবিতার শরীরটা, যে শরীরটাকে আমি সৃষ্টি করেছি, আমি উইলিয়াম শেক্সপিয়ার সৃষ্টি করেছি, শেক্সপিয়ার বলতে চাইছেন এটা অনেক বেশি পরিমিতি বোধ সম্পন্ন, তাই এটা অনেক বেশি স্থায়ী, এটা অনেক দিন থাকবে, চিরকালীন থাকবে। দাউ আর্ট, তিনি কাকে উদ্দেশ্য করছেন আর্ট বলে? নিজের লেখা কবিতাকে উদ্দেশ্য করছেন। দাউ আর্ট, তুমি আমার লেখা কবিতা। এখানে কিন্তু আর তুমি আমার বন্ধু, তার যে সৌন্দর্য, যেটাকে নিয়ে আমরা শুরু করেছিলাম এই পোয়েমের ডিসকাশনটা, সেটা আর থাকছে না। আমরা যদি পানকে মাথায় রাখি, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। কেন না, তোমার মধ্যে অসম্ভব পরিমিতি বোধ রয়েছে। আমি এমন একটা ওয়ার্ডও লিখিনি, শেক্সপিয়ার বলতে চাইছেন, এমন একটা ছোট্ট কমাদারিও লিখিনি যেটার কোনো মানে নেই। এতটাই ব্যালেন্সড ওয়েতে আমি লিখেছি। তাই এখানে কি আছে, আমার সৃষ্টির মধ্যে শেক্সপিয়ারের বক্তব্য অনুযায়ী একটা অসম্ভব ব্যালেন্স কাজ করছে। Rough winds do shake the darling buds of May, and summer's leaves hath all too short a date. Sometimes too hot the eye of heaven shines. কখনো কখনো আই অফ হেভেন অত্যন্ত তীব্রভাবে আলো দেয়, রোদ্দুর দেয়,
এই যে আই অফ হেভেন, আমি পানের কথা বলেছিলাম, ইউআইই আই, এটাকে যদি এবার পান দিয়ে ভাবি, পিউএন পান, আইকে যদি ইউআইইকে আই, ক্যাপিটাল আই দিয়ে যদি আমরা রিপ্লেস করি, তাহলে ক্যাপিটাল আই অফ হেভেন, দ্যাট মিনস গড, ঈশ্বরকে ডাইরেক্ট তিনি চ্যালেঞ্জ করছেন। দুজনেই তো ক্রিয়েটার, দুজনেই তো সৃষ্টিকর্তা। ঈশ্বর প্রকৃতিটাকে সৃষ্টি করেছেন, কবি উইলিয়াম শেক্সপিয়ার, নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার তার রচনার মধ্যে তিনি যেন একটা প্যারালাল একটা ইউনিভার্স বা বিশ্বকে সৃষ্টি করেছেন। দুটো বিশ্বের মধ্যে কম্প্যারিজন চলছে, কার ক্রিয়েশনটা, কার সৃষ্টিটা বেশি মহান, এই কে বেশি মহান? যে ঈশ্বর প্রকৃতির মধ্যে সৌন্দর্যের সৃষ্টি করেন, সুন্দর জিনিসের সৃষ্টি করেন, সেই ঈশ্বর এবং তার তৈরি সুন্দর জিনিসটা বেশি সুন্দর, নাকি যে উইলিয়াম শেক্সপিয়ার একটা সাহিত্যের মধ্যে যে সৌন্দর্যের সৃষ্টি করেন তার থেকে প্রাপ্ত যে উষ্ণতা সেটা অনেক বেশি মহান বা সুন্দর? এই দুজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। একজন ক্রিয়েটার, একজন সৃষ্টিকর্তা উইলিয়াম শেক্সপিয়ার নিজেকে তুলনা করছেন, আরেকজন ক্রিয়েটার, আরেকজন সৃষ্টিকর্তা গডের সঙ্গে, যিনি ইউনিভার্সটা সৃষ্টি করেছেন। আমাদের মনে রাখতে হবে শেক্সপিয়ার একটা থিয়েটার হল বানিয়েছিলেন, দ্যাট ওয়াজ নেমড গ্লোব থিয়েটার, গ্লোব, অর্থাৎ তিনিও একটা গ্লোব তৈরি করেছেন, একটা পৃথিবী তৈরি করেছেন, তার সাহিত্যের পৃথিবী, এই গ্লোব নামটা যার জন্য তিনি দিয়েছিলেন। একটা এই প্রসঙ্গে আসলো বলে আমি কথাটা বলে রাখলাম। তো আই অফ হেভেন অর্থাৎ ঈশ্বর, তিনি যে প্রকৃতিটা সৃষ্টি করেছেন, তিনি যে সুন্দর জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন, সেই সুন্দর জিনিসগুলো আস্তে আস্তে সেগুলোর কী হচ্ছে না, সৌন্দর্যের ধারণা থেকে তার পতন ঘটছে। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার তিনি তার লেখার মধ্যে যে সুন্দর জিনিসগুলো আমাদেরকে দিচ্ছেন, যে সৌন্দর্যটা আমাদেরকে দিচ্ছেন, তার কি পতন ঘটছে? তার পতন ঘটছে না। 400 বছর বাদেও আমরা পড়ছি, এতটা রেলেভেন্ট লেখাটা। তার তৈরি এই সৃষ্টিতে, তার সৃষ্টিটা আর কোন অর্থে মহান? আমরা থার্ড কোয়ার্ট্রেনের ফোর্থ যে লাইনটা আছে সেই লাইনটাতে যাব। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, টু টাইম, টিও টু, আমরা যদি পানকে এখানে অ্যাপ্লাই করি এই রেটোরিক্যাল স্ট্র্যাটেজিটাকে, তাহলে আমরা কি পাবো? TWO টু, টু টাইম, দুটো, TWO টু, দুটো সময়। কোন দুটো সময়? একটা হচ্ছে প্রকৃতির মধ্যে যে সময়, যে সময় বয়ে চলার সঙ্গে সঙ্গে যে কোনো কিছুর ধ্বংস, ক্ষয়, মৃত্যু এগুলোকে নিয়ে আসে। আরেকটা সময়, যে সময় কোনো কিছুকে চিরস্থায়ী তকমা দেয়, যে সময়, যে সেন্স অফ টাইম, যে সময়ের ধারণা প্রকৃতির মধ্যে সৃষ্টি হওয়া একজন মানুষ যার নাম উইলিয়াম শেক্সপিয়ার, সেই রক্ত মাংসের মানুষটা যিনি মারা গিয়েছেন আজ থেকে 400 বছর আগে, তার ধ্বংস নিয়ে এসছে, তার দৈহিক শরীরটার ধ্বংস নিয়ে এসছে, ক্ষয় নিয়ে এসছে, মৃত্যু তাকে নিয়ে গেছে। সেই একই সময় তার সৃষ্টি করা যে সাহিত্য, সেই সাহিত্যটাকে কিন্তু ক্ষয়ের দিকে নিয়ে যায়নি। সেটা কি করেছে? 400 বছরের একটা সার্টিফিকেট দিয়েছে। কি সার্টিফিকেট? যে তুমি অমর একজন কবি, তুমি মহান একজন কবি। তাহলে একই সময় দুবার দুরকম আচরণ করছে। TWO টু টাইম, একবার ক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে, আরেকবার সেটা চিরস্থায়িত্বের তকমা দিচ্ছে। তাহলে এটা যদি আমাদের রিডিং হয়, যেখানে কবি শেষে গিয়ে 12 নম্বর লাইনে ইটার্নাল লাইন্স বলে তিনি লিখছেন, তার সেলফ কনফিডেন্সের সাথে, আস্থার সাথে তিনি লিখছেন, এটা যদি তার নিজের প্রতি নিজেকে সেলিব্রেশন করে লেখা কবিতা হয়, তাহলে প্রশ্ন জাগে, আমরা যে
রিডিংটা করেছিলাম যে 126খানা কবিতা সনেট তিনি তার কোনো একজন মেল ফ্রেন্ডকে উদ্দেশ্য করে লিখছেন। আসলে কি তার মেল ফ্রেন্ডটা তিনি নিজে? তিনি কি নিজেকে ভালোবেসে লিখছেন? কোথাও কি তার নিজের আউট অফ সেলফ লাভ তিনি কবিতাগুলো লিখছেন? ইজ ইট দ্য অ্যাসারশন অফ দ্য নার্সিসিজম, সেলফ লাভ? তার নিজের কাব্য প্রতিভাকে ভালোবেসে লিখছেন? তার নিজের সৌন্দর্য, নিজের মানসিক যে সৌন্দর্য, দৈহিক নয়, মানসিক যে সৌন্দর্য, যে মেধাজনিত সৌন্দর্য, যে আমি এতটাই মেধা নিয়ে জন্মেছি যে আমি এরকম কবিতা লিখতে পারি এবং আমার জীবৎকালে আমার লেখার মধ্যে নিজেকে অমর বলে ঘোষণা করে যাচ্ছি, যিনি নিজেকে ঈশ্বরের সৃষ্টির থেকে তার নিজের সৃষ্টিকে মহান হিসেবে দেখিয়েছেন, তিনি কি আসলে নিজেকে কোথাও ভালোবেসে লিখছেন না কবিতাগুলো? যদি তাই লিখে থাকেন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, তার কবিতা গুচ্ছের সনেট যে গুচ্ছ, যেটা 1609 থমাস থর্প প্রকাশ করেছিলেন, যার ডেডিকেশনে লেখা রয়েছে ডেডিকেটেড টু মিস্টার WH, সেই মিস্টার WH-টা কি আসলে উইলিয়াম হিমসেলফ? W ফর উইলিয়াম অ্যান্ড H ফর হিমসেলফ। হিমসেলফ মানে নিজেকে, উইলিয়াম নিজেকে বলছেন। উইলিয়াম শেক্সপিয়ার নিজেকে আসলে ডেডিকেট করে গেছেন। তিনি তো নিজের সেলিব্রেশন করেছেন, তিনি তার নিজের কাব্য প্রতিভা সেলিব্রেশন করেছেন। কবিতাটা কিন্তু আর শুধুমাত্র একটা বন্ধুর সৌন্দর্যের সেলিব্রেশন থাকে না, হয়তো সেই বন্ধুটাও তিনি তার নিজের সবথেকে বড় বন্ধু। এইখানে দাঁড়িয়ে কবিতাটা কিন্তু অনেক বড় একটা জায়গা থেকে যদি আমরা দেখি, এই পর্যায়ে এসে দেখি, কবিতাটা কিন্তু তার নিজের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কবিতাটা কিন্তু তিনি নিজেকে ভালোবেসে আসলে লিখেছেন। হয়তো 154খানা সনেটও তাই লিখেছেন। এই হয়তো বা তাই এই জাতীয় কথাগুলো একটু বলে রাখি, যারা আজকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো, 17 বছর 18 বছর বয়স, লিটারেচারে প্রথম পা ফেলছো, তাদের জন্য বলে রাখি, সাহিত্যে এই সম্ভাবনার জায়গাটাই কিন্তু সবসময় থাকে। এই হয়তো, পারহ্যাপস, হতে পারে, এই এতগুলো অ্যাজামশান নিয়েই আমাদেরকে চলতে হয়। কারণ জীবন কখনো একমুখী নয়, জীবন বহুমুখী, জীবন বহুদিকে সম্ভাবনাময়। এবং সেই জায়গা থেকে যে জীবনবোধ নিয়ে সাহিত্য তৈরি হয়, সেই সাহিত্যের কখনো একটা অ্যান্সার হতে পারে না, সেই সাহিত্যের কখনো একটা ব্যাখ্যা হতে পারে না, সেই সাহিত্যের পাঠক ভেদে একাধিক ব্যাখ্যা হতে পারে, একাধিক ইন্টারপ্রিটেশন হতে পারে। তাই কবিতাটি যতটুকু বোঝালাম, বোঝাবার চেষ্টা করলাম, ততটুকুকে মাথায় রেখে আমি চাইব যে আগামী দিনে ছাত্রছাত্রী যারা আছো, তারা কবিতাটিকে যখন পড়বে তোমরা নিজেদের মতন করে ব্যাখ্যা করার চেষ্টা করো। আরও যদি নতুন কোনো মানে আসে, আরও যদি নতুন কোনো ব্যাখ্যা আসে, আসতেই পারে। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ব্যাখ্যাগুলো যেন যুক্তিসঙ্গত হয়, লজিক্যাল হয়। এখানে ঠিক বলে কিছু হয় না, এটা সায়েন্স নয়। এখানে ভুল বলে কিছু হয় না, এখানে ঠিক ও ভুল দুটোই কিন্তু ব্যাখ্যার মধ্যে পড়ে। এখানে শুধু সম্ভাবনার ক্ষেত্র খোলা থাকে। এই সম্ভাবনার ক্ষেত্র, এই জীবনবোধ, যে জীবন আমাদেরকে বহুমুখী সম্ভাবনার ক্ষেত্র খুলে দেয়, সেই জীবনবোধ নিয়ে যে কবি লিখছেন, তার কবিতার একাধিক অর্থ থাকতে পারে। এই সম্ভাবনার জায়গাটা রেখে আমি আজকের এই পাঠটি সমাপ্ত করলাম। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো রকম কোনো বুঝতে অসুবিধা থাকে, মেসেজে ইনবক্সে সে কমেন্ট করতে পারে। সকলকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ সহকারে নমস্কার।